আসসালামু আলাইকুম। বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিখন অভিজ্ঞতা ৯-এর সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এই শিখন অভিজ্ঞতাটির প্রথম অংশ বহু নির্বাচনী বা এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন এর সাজেশনমূলক কিছু প্রশ্নের উত্তর এখন আমি প্রদান করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে প্রশ্ন ১, আমাদের আবাসভূমির নাম কি? পৃথিবী। এরপরে পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবেশে কিসের সন্নিবেশ ঘটেছে? এর উত্তর হচ্ছে নানা ধরনের জীবের। এরপরে ৩ নম্বর প্রশ্ন হচ্ছে বায়োমকে বাংলায় কি বলা হয়? এর উত্তর হচ্ছে জীবভূমি বা জীব অঞ্চল। এরপরে হচ্ছে যে ৪ নম্বর প্রশ্ন, বৈচিত্র্যময় বায়োমগুলো কি বজায় রাখে? বাস্তুতন্ত্র বজায় রাখে। এরপরের প্রশ্ন, তুন্দ্রা বায়োমের তাপমাত্রা কেমন? খুব কম। তাহলে তুন্দ্রা বায়োমে কি ধরনের গাছপালা জন্মায়? ছোট আকারের গাছপালা। এরপরে কিসের কারণে তুন্দ্রা অঞ্চলে মেরু মরুভূমি বলা হয়? বৈশিষ্ট্যের কারণে। বরফ আবৃত আর্কটিক অঞ্চলের নিচে কোন বায়োম অবস্থিত? এর উত্তর হচ্ছে তুন্দ্রা। তারপর হচ্ছে যে তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী প্রাণীদের ত্বকের নিচে কি থাকে? তাহলে পুরু চর্বির স্তর। এরপরে তুন্দ্রা ওইখানে অঞ্চলের হবে, অঞ্চলে গায়ের বর্ণ কেমন হয়? তুষারের মতো সাদা। এরপরের প্রশ্ন, তৈগা কোন ভাষার শব্দ? রাশিয়ান ভাষার শব্দ। এরপরের প্রশ্ন, তৈগা শব্দের অর্থ কি? সরল বর্গীয় অরণ্য বা তৈগা বায়োমের পাইন বন। এরপরের প্রশ্ন, প্রধান উদ্ভিদ প্রজাতির যে কোনো একটির নাম লেখো। এর উত্তর হচ্ছে যে ম্যাপল। এরপরে সাইবেরিয়ান বাঘ কোন বায়োমের প্রাণী? তৈগা বায়োমের প্রাণী। এরপরে ১৫ নম্বর হচ্ছে তৈগা বায়োম মে সারা বছর কি হয়? তুষারপাত বা বৃষ্টি। এরপরে কোন বায়োম মানুষের আগ্রাসী মনোভাবের শিকার হচ্ছে? তৈগা বায়োম। এরপরে ১৭ নম্বর প্রশ্ন, কোন বায়োমকে সতেজ ও প্রাণবন্ত বাস্তুতন্ত্র হিসাবে চিহ্নিত করা হয়? এটা হচ্ছে নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিত চিরহরিত বনাঞ্চলকে ঘিরে গড়ে ওঠা বায়োমকে। এরপরে ১৮ নম্বর প্রশ্ন, বর্তমানে পৃথিবীর কত শতাংশ এলাকা জুড়ে নিরক্ষীয় ও ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চল অবশিষ্ট? শতকরা ৬%। এরপরের প্রশ্ন, কোন বনাঞ্চল পৃথিবীর অক্সিজেন উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে? আমাজন বনা অঞ্চল। এরপরে আমাজন বনাঞ্চল কি হিসাবে পরিচিত? পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত। এরপরে কোন বায়োমে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? মরুভূমির বায়োমে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। মরুতে যে উদ্ভিদ জন্মায় সেগুলো কোন শ্রেণীর? এটা হচ্ছে যে ফোরোটিক শ্রেণীর। এরপরে মরুভূমির পরিচিত উদ্ভিদের একটি নাম লেখো। ক্যাকটাস। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। কোন কোন অঞ্চলে তৃণভূমি বায়োম আছে? তাহলে গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে। এরপরের প্রশ্ন, তৃণভূমি বায়োমকে কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়। সামুদ্রিক বায়োম পৃথিবী পৃষ্ঠের শতকরা কত ভাগ দখল করে আছে? শতকরা ৭০ ভাগ। এরপরে কোন বায়োম জটিল এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র নিয়ে গড়ে উঠেছে? সামুদ্রিক বায়োম। এরপরে অবস্থানের ভিত্তিতে সামুদ্রিক বায়োমকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? এর উত্তর হচ্ছে ৩টি। এরপরে ৩০ নম্বর প্রশ্ন হচ্ছে জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সামুদ্রিক বায়োমের উদ্ভিদগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? তাহলে ৫ শ্রেণীতে ভাগ করা হয়। কোন বায়োম মানব জাতির জন্য খাদ্য ও সম্পদের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সামুদ্রিক বায়োম। এরপরের প্রশ্ন, কোন ধরনের সম্পদের বিশাল ভাণ্ডারকে সামুদ্রিক সম্পদ বলে? সাগর, মহাসাগর এবং এর উপকূলীয় এলাকাগুলোর জৈব অজৈব সম্পদের। এরপরে সামুদ্রিক সম্পদগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়। এরপরে ৩৪ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধরনের ব্যবস্থাপনা সামুদ্রিক সম্পদের দীর্ঘমেয়াদী যোগান নিশ্চিত করতে পারে? এর উত্তর হচ্ছে সামুদ্রিক টেকসই ব্যবস্থাপনা। এরপরে ৩৫ নম্বর, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার ক্ষেত্রে বিরাজমান যে কোনো একটি প্রতিবন্ধকতার নাম লেখো। এর উত্তর হচ্ছে অতিরিক্ত মাছ ধরা এবং নিঃশেষকরণ। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত? প্রায় ২৬ লাখ হেক্টর। এরপরের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বনভূমি দেশের মোট আয়তনের শতকরা কত শতাংশ? ১৭.৪%। এরপরের প্রশ্ন, বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়? ৩ ভাগে ভাগ করা হয়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। তারপরে সুন্দরবন ইউনেস্কোর কততম বিশ্ব ঐতিহ্য? ৫২২তম বিশ্ব ঐতিহ্য। এরপরে কোন দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? শতকরা ২৫% বনভূমি থাকা প্রয়োজন। এরপরে
প্রশ্ন হচ্ছে কিসের মাধ্যমে বনজ সম্পদের যৌক্তিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত হয়? টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে। টেকসই বন ব্যবস্থাপনার লক্ষ্য কি? জীববৈচিত্র্য রক্ষা ও বাস্তুতন্ত্রের ভারসাম্য নিশ্চিত করা। এরপরে বনজ সম্পদকে কিভাবে ব্যবহার করতে হবে যাতে বনের উৎপাদনশীলতা ও স্থায়িত্ব ভবিষ্যতে হ্রাস না পায়। এরপরের প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত? 2021 থেকে 2025 সাল পর্যন্ত। এরপরের প্রশ্ন, দুর্যোগ মূলত কোন ধরনের পরিস্থিতি? চরম বা বিপর্যয়মূলক পরিস্থিতি। এরপরের প্রশ্ন হচ্ছে মানুষের নিয়ন্ত্রণের বাইরে কোন ধরনের শক্তির কারণে দুর্যোগ ঘটে? প্রাকৃতিক শক্তির কারণে। এরপরের প্রশ্ন হচ্ছে যে মানুষের ভুল, অসতর্কতা বা অপরিকল্পিত কাজের ফলে সৃষ্ট একটি দুর্যোগের উদাহরণ দাও। জলাবদ্ধতা। প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনায় কোন কোন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে? দেশের মানুষ, অবকাঠামো এবং অর্থনীতিতে। এরপরের প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে কোন ধরনের বিপর্যয় হতে পারে? এর উত্তর হচ্ছে আর্থসামাজিক ও পরিবেশগত। এরপরে 51 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো জনগোষ্ঠী সম্পর্কিত সামর্থ্যের সঙ্গে কোনটি অতপ্রতভাবে এখানে জড়িত হবে? অতপ্রতভাবে জড়িত, তাহলে টেকসই উন্নয়ন। এরপরে প্রশ্ন হচ্ছে টেকসই উন্নয়নকে কত সালে প্রথম প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়? এর উত্তর হচ্ছে 1992 সালে। এরপরে 53 নম্বর প্রশ্নটা হচ্ছে 1992 সালে ব্রাজিলের কোন শহরে আর্থ সামিট অনুষ্ঠিত হয়? রেডিও জেনেরিওতে। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এই যে প্রশ্নগুলো তৈরি করছি এর বাকি অংশগুলো এবং কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।